প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছে আমাদের পরিমাণগত রসায়নের লেকচার নাম্বার 22। আলোচনার বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি দ্রবণ লঘুকরণ, তুল্য সংখ্যা, তুল্য ভর এবং তুল্য দ্রবণ নিয়ে। তো শুরুতে আমরা আলোচনা করব আমাদের দ্রবণ লঘুকরণ নিয়ে। দ্রবণ লঘুকরণটা কি? ইংলিশে লঘুকরণের ইংলিশটাকে বলা হয় ডায়োলেট করা। তো ধরো আমরা একটা দ্রবণ তৈরি করলাম, সেই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোল। এখন আমরা ওই দ্রবণে যদি পানি মিশ্রিত করি, মানে অতিরিক্ত পানি মিশ্রিত করি, তখন এই দ্রবণের ঘনমাত্রাটা হ্রাস পাবে। কেন হ্রাস পাবে? কারণ আয়তনের সাথে আমাদের ঘনমাত্রার যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ আয়তন যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু ওই দ্রবণের ঘনমাত্রাটা হ্রাস পাবে। তার মানে হচ্ছে এই যে প্রথম যে দ্রবণের ঘনমাত্রা ছিল, পানি মিশ্রিত করার পর তার যে দ্রবণের ঘনমাত্রাটা কমে গেল, এটাকে বলা হয় দ্রবণ লঘুকরণ বা ইংলিশে বলা হচ্ছে ডায়োলেট করা। আমরা হচ্ছে যদি সংজ্ঞা এবার একটু আসি, আমাদের দ্রবণ লঘুকরণের সংজ্ঞাটা কি বলে? উচ্চ মোলার দ্রবণ থেকে নিম্ন মোলার দ্রবণ তৈরি করার যে প্রক্রিয়া তাকে আমরা বলবো হচ্ছে দ্রবণ লঘুকরণ। তাহলে আমাদের একটা দ্রবণ ছিল, তার ঘনমাত্রাটা বেশি ছিল, সেখানে যে আমি পানি মিশ্রিত করে তার ঘনমাত্রাটাকে কমায় ফেললাম, সেইটাকে বলা হচ্ছে দ্রবণ লঘুকরণ। এখন এই দ্রবণের ঘনমাত্রার সাথে আমাদের আয়তনের একটা সম্পর্ক আছে। সেটা কি বলছে দেখো তো? কোন দ্রবণের ঘনমাত্রা দ্রবণের আয়তনের সাথে ব্যস্তানুপাতিক ভাবে পরিবর্তিত হয়। অর্থাৎ আয়তনের সাথে আমাদের ঘনমাত্রার যে সম্পর্ক সেটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক। আমরা লিখতে পারবো এস ব্যস্তানুপাতিক কত বলতো? 1/v। তার মানে কোন একটি দ্রবণের আয়তন যত বৃদ্ধি পাবে ঘনমাত্রা তত হ্রাস পাবে, আয়তন যত কমবে আমাদের ঘনমাত্রা তত কি পাবে বলতো? বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলতো? এস ইকুয়াল টু এই সমানুপাতিক চিহ্নটা উঠে দিয়ে তার পরিবর্তে যদি আমরা ইকুয়াল নিয়ে আসি, তাহলে আমরা একটা ধ্রুবক লিখবো, সেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক কে। তাহলে আমরা এস ইকুয়াল টু কি লিখতে পারবো? কে ইন্টু 1 বাই কত বলতো? ভি। তাহলে ফাইনালি এখান থেকে লেখা যাবে ভি গুণ এস ইকুয়াল টু হচ্ছে কত বলতো? কে। তাহলে এখানে আমরা বলতে পারবো ভি এস ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। অর্থাৎ কোন একটি দ্রবণের আয়তন এবং ঘনমাত্রার মানগুলো আমরা ধ্রুবক পাবো। এখন ধরো দুইটি আয়তন এবং যদি দুটি ঘনমাত্রা হয়, অর্থাৎ আয়তন V1 পরিবর্তিত হয়ে V2 এবং ঘনমাত্রা S1 পরিবর্তিত হয়ে যদি আমাদের S2 হয়, তখন এখান থেকে আমরা লিখতে পারবো V1 S1 ইকুয়াল টু হচ্ছে আমাদের V2 S2। V1 S1 হচ্ছে প্রাথমিক আয়তন, প্রাথমিক ঘনমাত্রা, আর V2 S2 হচ্ছে আমাদের পরিবর্তিত আয়তন, পরিবর্তিত ঘনমাত্রা। এই যে আমাদের সূত্রটা আমরা পাইলাম, এই সূত্রটাকে বলা হয় দ্রবণ লঘুকরণের সূত্র। আমাদের লঘুকরণের সূত্রটা হচ্ছে, মনে রাখবা, V1 S1 ইকুয়াল হচ্ছে V2 S2। এবার আমরা হচ্ছে এই রিলেটেড কিছু ম্যাথ দেখবো। আমাদের প্রথম যে উদাহরণটা আছে, অঙ্কগুলো খুবই সহজ। বলছে দেখো তো, 500 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণকে 0.3 মোলার দ্রবণে পরিণত করতে কি পরিমাণ পানি মিশ্রিত করতে হবে? লক্ষ্য করো, প্রথমে যে ঘনমাত্রাটা ছিল আমাদের 0.5 মোলার, তার ঘনমাত্রা কিন্তু আমরা কমাই কতটুকু আনতে হবে? 0.3 মোলার। এই যে ঘনমাত্রা আমরা কমাবো, তাহলে আমাকে বলছে কি পরিমাণ পানি মিশ্রিত করতে হবে। তাহলে উচ্চ মোলার দ্রবণ থেকে নিম্ন মোলার দ্রবণে পরিণত করতে হলে আমাদেরকে পানি যোগ করতে হবে। প্রশ্ন হচ্ছে আমাদের এখানে কি পরিমাণ আমরা পানি যোগ করবো। আমাদের এখানে দেখো তো হচ্ছে একটা আয়তন আছে এবং দুটা ঘনমাত্রা আছে। তাহলে আমরা যে দ্রবণ লঘুকরণের সূত্রটা আমরা পড়ছিলাম সেটা কি ছিল? যে V1 S1 ইকুয়াল টু হচ্ছে আমাদের কত? V2 S2। এখান থেকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে পরিবর্তিত ঘনমাত্রা। তাহলে আমাদের কি কি মানগুলো আছে আমরা একটু দেখি। আমাদের হচ্ছে শুরুতে হচ্ছে প্রাথমিক আয়তন, মানে V1 এর মানটা হচ্ছে 0.5 মোলার। আর সরি, আমাদের প্রাথমিক আয়তনটা হচ্ছে আমাদের 500 মিলিলিটার। প্রাথমিক যে ঘনমাত্রা সেটা হচ্ছে 0.5 মোলার, পরিবর্তিত ঘনমাত্রাটা হচ্ছে আমাদের 0.3 মোলার। তাহলে আমাদের বাকি কি রইল? পরিবর্তিত আয়তনটা আমরা বের করবো। অর্থাৎ ঘনমাত্রা হ্রাস করার পর আয়তন কতটুকু হচ্ছে সেটা আমরা বের। তাহলে এখান থেকে আমরা বের করবো হচ্ছে V2 এর মান। তাহলে V2 সমান কি দাঁড়াবে আমাদের? V1 S1 বাই হচ্ছে আমাদের S2। তাহলে V1 এর মান হচ্ছে আমাদের 500, S1 এর মান হচ্ছে 0.5, S2 মান হচ্ছে আমাদের 0.3। এখানে ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে পরিবর্তিত আমাদের আয়তনের মানটা আমরা পাবো। আচ্ছা, তাহলে সেই মানটা হচ্ছে আমাদের বের করি।
500 ইন্টু হচ্ছে 0.5 ভাগ হচ্ছে আমাদের 0.3। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 833.33 মিলিলিটার। এটা হচ্ছে আমাদের এই যে 0.3 মোলার ঘনমাত্রা যদি আমরা পরিণত করতে চাই, তখন ওই দ্রবণের আয়তন হবে 833.33 মিলিলিটার। প্রশ্ন হচ্ছে আমাকে এখানে কতটুকু পানি মিশ্রিত করতে হবে সেটা বের করতে হবে। লক্ষ্য করো, শুরুতে কিন্তু আমাদের আয়তন 500 মিলিলিটার ছিল। যখন ঘনমাত্রা হ্রাস করবো 0.3 মোলার নিয়ে আসবো, তখন আমাদের ওই পাত্রের আয়তন হবে 833.33 মিলিলিটার। তাহলে আমাকে অতিরিক্ত কতটুকু পানি মিশ্রিত করতে হবে? আমি বলতে পারবো পানি মিশ্রিত করতে হবে কতটুকু। দেখেন আমাদের পরিবর্তিত আয়তন হচ্ছে 833.33 মিলিলিটার, আর শুরুতে আয়তন কতটুকু ছিল বলতো 500 ml। তাহলে এই মান থেকে 500টা বিয়োগ করলে আমাদের যেই মানটা বের হবে সেই পরিমাণ পানি আমাকে কি করতে হবে? মিশ্রিত করতে হবে। তাহলে পরিবর্তিত যে আয়তনটা আমরা পেয়েছিলাম সেখান থেকে প্রাথমিক আয়তনটা বিয়োগ করলে যে ভ্যালুটা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের কি পানি মিশ্রিত করতে হবে। তাহলে আমাদের হচ্ছে রেজাল্ট বের হবে 333.33 মিলিলিটার। তার মানে হচ্ছে এই দ্রবণে এই পরিমাণ পানি যোগ করলে আমাদের দ্রবণের ঘনমাত্রাটা 0.3 মোলারে পরিণত হবে। আচ্ছা, নেক্সট উদাহরণটা আমরা আসি। সেটা হচ্ছে 10% সোডিয়াম কার্বনেটের 25 ml দ্রবণে কি পরিমাণ পানি মেশালে ওই দ্রবণের ঘনমাত্রাটা সেমিমোলার হবে। দেখো এটাও আগের মতো করে আমাদের সেমিমোলার বলতে আমরা কতটুকু বুঝি? 0.5 মোলার। তার মানে হচ্ছে এই সোডিয়াম কার্বনেটের একটা প্রথমে প্রাথমিক ঘনমাত্রা থাকবে, সেই দ্রবণটাকে আমরা সেমিমোলার বা হচ্ছে 0.5 মোলার দ্রবণে কনভার্ট করতে কি পরিমাণ পানি যোগ করতে হবে। তো আমাকে এখানে যে কাজটা জানতে হবে সেটা হচ্ছে এই এখানে কিন্তু দেখো সোডিয়াম কার্বনেটের ডিরেক্ট কোনো ঘনমাত্রা দেয় নেই, আমাদের একটা পার্সেন্টেজ দেওয়া আছে। এই শতকরা পরিমাণ থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে তার একটা ঘনমাত্রা বের করব, তারপর সেই দ্রবণটাকে আমরা সেমিমোলারে রূপান্তর করতে কি পরিমাণ পানি যোগ করতে হবে সেটা আমরা বের করবো। আমরা পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা বের করার সূত্র জানি। x% দ্রবণের ঘনমাত্রা আমরা কি জানি বলতো? 10 ইন্টু এক্স বাই হচ্ছে আমাদের এম। তাহলে এমটা হচ্ছে এখানে আণবিক ভর, আর আণবিক ভর হবে আমাদের সোডিয়াম কার্বনেটের। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর এম ইকুয়াল টু হচ্ছে 106 গ্রাম, আমরা জানি। আর এখানে হচ্ছে আমাদের পার্সেন্টেজ দেওয়া আছে এক্স এর মান 10%। ঠিক আছে, আমরা আগে ঘনমাত্রাটা বের করব এফ। তাহলে এখানে রেজাল্টে কি আসবে? 10 ইন্টু এক্স এর মান হচ্ছে 10 আর এম এর মান হচ্ছে কত বলতো? 106। তো আমরা চলে আসছি আমাদের, দেখো তার ঘনমাত্রা বের হচ্ছে 0.94 মোলার। এটা হচ্ছে তার প্রাথমিক ঘনমাত্রা 0.94। আর আমরা যেটা নেব সেমি মোলার সেটা হচ্ছে 0.5। তার মানে কিন্তু ঘনমাত্রা হ্রাস পাচ্ছে। এই ঘনমাত্রা হ্রাস করলে আমাদের অতিরিক্ত কি যোগ করতে হবে? পানি যোগ করতে হবে। তাহলে এবার আমরা চলে আসতে পারি আমাদের, আমরা চলে আসবো আবার দ্রবণ যে লঘুকরণের সূত্র সেটা আমরা কি জানি? V1S1 ইকুয়াল টু হচ্ছে আমাদের V2S2। তাহলে আমাদের S2 এর ভ্যালুটা হচ্ছে আমাদের V1S1 বাই হচ্ছে আমাদের, পরে এখানে S2 হবে না V2 হবে, পরিবর্তিত আয়তন বের করবো। V1S1 বাই হচ্ছে আমাদের S2। এবার হচ্ছে আমাদের এখানে কি কি মানগুলো আছে আমাদের দেখো। শুরুতে প্রাথমিক আয়তন আমাদের ছিল 25 ml, প্রাথমিক ঘনমাত্রা মান আমরা বের করছিলাম 0.94 মোলার। আর পরিবর্তিত যে ঘনমাত্রা সেটা হচ্ছে 0.5 মোলার, কারণ হচ্ছে এটা কি মোলার ছিল বলে দিছিল সেমি মোলার। সেমি মানে আমরা জানি একের অর্ধেক, যেটা হচ্ছে 0.5 মোলার। আমরা যেটা বের করবো সেটা হচ্ছে পরিবর্তিত আয়তন, অর্থাৎ ভিটোর মানটা আমরা বের করব। তাহলে এখানে যদি মানটা বসাই আমরা, V1 এর মান হচ্ছে 25, S1 এর মান হচ্ছে 0.94, S2 হচ্ছে আমাদের 0.5। তাহলে এখানে রেজাল্টটা কত আসে আমরা দেখি। 25 ইন্টু 0.94 ভাগ হচ্ছে 0.5, 47 মিলিলিটার। আচ্ছা, এটা হচ্ছে পরিবর্তিত আয়তন। আমরা যেটা বের করবো সেটা হচ্ছে কি পরিমাণ পানি মিশ্রিত করতে হবে। তাহলে আমাদের পানি
মিশ্রিত করতে হবে কতটুকু? আমাদের পরিবর্তিত যে আয়তনটা ছিল সেখান থেকে প্রাথমিক আয়তনটা আমরা বিয়োগ করব, তার মানে হচ্ছে 22 মিলিলিটার। এতটুকু পানি যোগ করলেই দ্রবণের ঘনমাত্রাটা 0.94 থেকে সেমিমোলারে পরিণত হবে। ঠিক আছে, আচ্ছা। দেন হচ্ছে আমাদের আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে 20 ml 0.5 মোলার এক ক্ষারকীয় অ্যাসিড, অর্থাৎ যৌগটার নাম না দিয়ে তারা বলছে এক ক্ষারকীয় একটা অ্যাসিড দ্রবণকে কিভাবে ডেসিমোলারে পরিণত করবে। ডেসিমালে আমরা কতটুকু ধরে বলতো? পয়েন্ট আমাদের হচ্ছে 1 মোলার। ঠিক আছে, 0.1 মোলার, 1/10। তার মানে হচ্ছে এখানে আমার একটা যৌগ আছে যে দ্রবণের আয়তন একটা আছে 20 ml এবং প্রাথমিক যে ঘনমাত্রাটা আছে সেটা হচ্ছে 0.5 মোলার। সেখান থেকে আমরা তার ঘনমাত্রাকে রূপান্তর করবো ডেসিমোলারে। তোমাকে যে বলছে কিভাবে, ওই যে কিভাবে বলতে আমরা বুঝাচ্ছি অতিরিক্ত পানি যোগ করতে হবে। তার মানে এখানেও আমাদের ঘুরে ফিরে কাজটা হচ্ছে কি পরিমাণ পানি মিশ্রিত করলে আমাদের যে দ্রবণের ঘনমাত্রাটা 0.5 মোলার আছে সেখান থেকে সে ডেসিমোলারে কনভার্ট হবে। তো আমরা এখানেও করে ফেলতে পারি আমাদের দ্রবণ লঘুকরণের যে সূত্রটা ছিল V1S1 ইকুয়াল টু হচ্ছে আমাদের V2S2। এখান থেকে আমরা বের করব V2 এর মান, তার মানে হচ্ছে V1S1 বাই হচ্ছে আমাদের S2। এখানে সবগুলো মানে আমাদের আছে, সেটা আমরা একটু লিখি। তাহলে কি আছে আমাদের? প্রাথমিক যে আয়তন সেটা হচ্ছে 20 ml, প্রাথমিক যে ঘনমাত্রাটা আছে সেটা হচ্ছে 0.5 মোলার, পরিবর্তিত যে ঘনমাত্রাটা সেটা হচ্ছে 0.1, কারণ এটা হচ্ছে আমাদের কি মোলার? ডেসিমোলার। ডেসি মানে হচ্ছে 0.1। আর আমরা যেটা বের করবো পরিবর্তিত আয়তন, V2 এর মানটা আমরা বের করবো। তাহলে কাজটুকু আমরা করি, 20 ইন্টু হচ্ছে 0.5 ভাগ হচ্ছে 0.1। তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 20 ইন্টু হচ্ছে 0.5 ভাগ হচ্ছে আমাদের 0.1। কত আসলে বলতো? 100 ml। এটা হচ্ছে পরিবর্তিত আয়তন। তাহলে আমাকে বলছে না কিভাবে, তাহলে আমাকে বলতে পারে কিনা যে পানি মিশ্রিত করতে হবে আমাদের পরিবর্তিত যে আয়তনটা ছিল 100 বিয়োগ হচ্ছে প্রাথমিক আয়তন, তার মানে হচ্ছে 80 ml। ঠিক আছে, তাহলে আমরা লাস্টে ফিনিশিংটা দিতে পারবো যে সুতরাং দ্রবণে দ্রবণে 80 মিলিলিটার পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা ডেসিমোলারে পরিণত হবে। ডেসিমোলারে পরিণত হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই উদাহরণ 4-এ আসবো আমাদের এবার। আচ্ছা, এটা কি দেওয়া আছে দেখো তো, হচ্ছে 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিশিষ্ট 250 মিলিলিটার দ্রবণে আরো 250 ml পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা কত? তো এখানে মূল জিনিসটা কি হচ্ছে দেখো তো, প্রশ্নে একটা সালফিউরিক অ্যাসিডের ভর দেওয়া আছে, যার একটা আয়তনে দেওয়া ছিল 250 মিলিলিটার। এখান থেকে যদি আমাকে ঘনমাত্রা বের করতে বলতো তখন আমরা আসলে কি লিখতাম? আমরা লিখতাম হচ্ছে যে S ইকুয়াল টু W ইন্টু 1000/mp। অর্থাৎ ভর দেওয়া থাকলে ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে W ইন্টু 1000/mp। তবে এখানে যে আয়তনটা প্রথমে 250 ml ছিল, সেই দ্রবণে যেহেতু আমি আরো 250 ml পানি যোগ করলাম, তাহলে মিশ্রণের এখন আয়তনটা কতটুকু হবে? 250 যোগ 250 অর্থাৎ 500 মিলিলিটার হবে। তার মানে বাকি সবকিছু সেম আছে, আমাদের আয়তনটা 250 থেকে বৃদ্ধি পেয়ে কত হবে? আরো 250 ml যোগ করে মোট 500 হবে। তাহলে এখানে আমাদের মূল সূত্র হচ্ছে ভর দিয়ে আমাদের ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে W ইন্টু S ইকুয়াল টু W ইন্টু 1000/mp। এখানে প্রথমে আমাদের একটা আণবিক ভর লাগবে, সেই আণবিক ভরটা কার? সালফিউরিক অ্যাসিডের। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর M সমান হচ্ছে আমাদের 98 গ্রাম, আর W এর মানটা হচ্ছে আমাদের 24.5 গ্রাম। শুধু আয়তনটা কতটুকু হবে? প্রথমে ছিল 250, আরো 250 ml পানি যোগ করছি,
তার মানে মোট আয়তনটা হচ্ছে আমাদের 500 মিলি। এখান থেকে আমরা বের করব তার ঘনমাত্রার মান। তাহলে কি হবে, ডব্লিউ এর মান হচ্ছে 24.5 ইন্টু হচ্ছে 1000, এম এর মান হচ্ছে কত বলতো আমাদের 98, আর ভি এর মান হচ্ছে আমাদের জাস্ট 500। ঠিক আছে, তো আমরা হচ্ছে রেজাল্ট বের করে ফেললে আমাদের 24.5 ইন্টু হচ্ছে 1000 ভাগ হচ্ছে আমাদের 98 ইন্টু হচ্ছে 500, তাহলে মান পেয়ে যাবো আমাদের 0.5 বলা। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ম্যাথের ফাংশনটা। নেক্সট আমরা চলে আসবো আমাদের এখানে বেশ কিছু জিনিস আমরা জানবো। সেটা হচ্ছে আমাদের এক ক্ষারকীয় অ্যাসিড, দ্বিক্ষারকীয় অ্যাসিড, বা হচ্ছে এক অ্যাসিডীয় ক্ষার, দ্বি অ্যাসিডীয় ক্ষার। এই জিনিসগুলো আমাদের উদ্দীপক বোঝার জন্য কিন্তু লাগবে। তো আমরা একটু প্রথম থেকে আসি। আমাদের হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড। এখানে দেখো তো শেষের যে শব্দটা ছিল সেটা কি ছিল, অ্যাসিড। তার মানে এক ক্ষারকীয় অ্যাসিড যখন আমি তোমাকে বলবো তখন আসলে আমরা সংজ্ঞায়িত করবো হচ্ছে অ্যাসিডের সংজ্ঞা। এখন আসো এক ক্ষারকীয় অ্যাসিড বলতে কি বোঝায়। তার আগে আমরা একটা জিনিস বুঝি, প্রশমন বিক্রিয়া। তোমরা জানো যে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ এবং পানি উৎপন্ন হয়, সেই বিক্রিয়াটাকে আমাদের বলা হয় প্রশমন বিক্রিয়া। এখন এক ক্ষারকীয় অ্যাসিড বলতে আমরা বুঝবো যে যে অ্যাসিডটাকে প্রশমিত করতে 1 মোল মনোপ্রোটিক ক্ষারের প্রয়োজন হয়। আমরা আবার একটু বলছি, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াগুলোকে আমরা বলা হয় প্রশমন বিক্রিয়া। এবং অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া আমাদের কি উৎপন্ন হয়, লবণ এবং পানি উৎপন্ন হয়। এখন বলছে যে অ্যাসিডটাকে প্রশমন করার জন্য আমাদের 1 মোল মনোপ্রোটিক ক্ষার লাগবে। প্রশ্ন হচ্ছে এই 1 মোল মনোপ্রোটিক বলতে কি বোঝায়। মনোপ্রোটিক ক্ষার বলতে বোঝাবে যে সকল ক্ষার জলীয় দ্রবণে একটি মাত্র পরিচয়ন দেওয়ার সক্ষমতা থাকে তাদেরকে আমরা বলবো হচ্ছে মনোপ্রোটিক ক্ষার। যে সকল ক্ষার জলীয় দ্রবণে একটি পরিচয়ন দেওয়ার সক্ষমতা থাকে তাকে আমরা বলবো হচ্ছে মনোপ্রোটিক ক্ষার। তাহলে যে অ্যাসিডটাকে প্রশমিত করতে ওই 1 মোল পরিমাণ মনোপ্রোটিক ক্ষার, যেটাকে আমরা ধরে নিলাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, প্রয়োজন হবে, সেই অ্যাসিডটাকে বলবো হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড। আমরা আবার একটু আসছি, এক ক্ষারকীয় অ্যাসিড, এখানে শেষের বর্ণটা কি বলতো, অ্যাসিড। তাহলে আমরা সংজ্ঞায়িত করবো কার, অ্যাসিডের সংখ্যা। তাহলে আমাদের এই এক ক্ষারকীয় অ্যাসিড বলতে আমরা বুঝবো যে অ্যাসিডটাকে প্রশমিত করার জন্য 1 মোল মনোপ্রোটিক ক্ষার। মনোপ্রোটিক বলতে কি বুঝাচ্ছি, অর্থাৎ যে ক্ষারটা জলীয় দ্রবণে একটি মাত্র পরিচয়ন দেয় তাকে আমরা বলবো হচ্ছে মনোপ্রোটিক ক্ষার। এর একটা উদাহরণ আমরা ধরলাম, সেটা হচ্ছে কি বলতো, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে যে যে অ্যাসিডটাকে প্রশমন করার জন্য আমাদের 1 মোল পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড আমরা লাগবে, ওই অ্যাসিডটাকে বলবো এক ক্ষারকীয় অ্যাসিড। যেমন হচ্ছে আমরা যদি দেখি এখানে একটা অ্যাসিড নিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ, নিলাম আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডে যখন বিক্রিয়া করা হবে আমাদের উৎপন্ন হবে লবণ যোগ পানি। লবণটা কি, লবণ হবে সোডিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে পানি। এবং এই বিক্রিয়াগুলোকে তোমাকে অবশ্যই সমতা করতে হবে। ঠিক আছে, সমতা যদি করো, অলমোস্ট আমাদের সমতা করা হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু আমাদের উভয় পাশে পরমাণু সংখ্যাটা সেম আছে, তাহলে আমাদের সমতা করা হয়ে গেছে। এখন তুমি যদি লক্ষ্য করো এই অ্যাসিডটাকে প্রশমিত করতে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল লাগছে, 1 মোল। এই জন্য আমরা এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে কি বলবো, এক ক্ষারকীয় অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা এবার আমরা আরেকটা উদাহরণ দেখি। নাইট্রিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইডে যখন বিক্রিয়া করা হবে তখন আমাদের কি উৎপন্ন হবে, লবণ যোগ পানি। লবণটা হবে এবার সোডিয়াম এবং নাইট্রেট মিলে সোডিয়াম নাইট্রেট যোগ হচ্ছে পানি। আচ্ছা, এখানে এই সংযোগগুলো লেখার ক্ষেত্রে তোমরা যোজনের ব্যাপারটা একটু মনে রাখবা। সোডিয়ামের যোজনী কত, 1। নাইট্রেটের যেহেতু চার্জও 1, তাহলে তার যোজনীয় কত বলতো, 1। ঠিক আছে, এখন এই বিক্রিয়াটা যদি আমরা সমতা করি সর্বশেষ আমরা দেখতে পাবো যে এখানেও কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহৃত হচ্ছে কত মোল, 1 মোল। যেহেতু নাইট্রিক অ্যাসিডকেও আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করতে 1 মোল ব্যবহার করা হয়, তাহলে এই নাইট্রিক অ্যাসিডটা হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড। দেন আমরা আরেকটা আসবো, যার নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। হ্যাঁ, এই মিথানোয়িক অ্যাসিডকে তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করা হবে আমাদের লবণ হবে এবার কি, HCOONE, যার নাম হচ্ছে সোডিয়াম মিথানয়েড। সোডিয়াম মিথানয়েড যোগ উৎপন্ন হচ্ছে আমাদের পানি। এখন যদি আমরা সমতা করি, লক্ষ্য করি যে সোডিয়াম হাইড্রোক্সাইড কত মোল ব্যবহার হচ্ছে, 1 মোল। তাহলে এই মিথানোয়িক অ্যাসিডটাকে আমরা বলবো হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড। তাহলে জিনিসটা কি দেওয়া হলো, যে অ্যাসিড গুলাকে প্রশমিত করতে আমাদের 1 মোল পরিমাণ ক্ষারের প্রয়োজন হচ্ছে, তাদেরকে আমরা বলবো হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড। আচ্ছা, এরপর আমরা চলে আসবো দ্বিক্ষারকীয় অ্যাসিড। এখানেও শেষের যে শব্দটা সেটা হচ্ছে আমাদের অ্যাসিড। তার মানে আমি এখনো যে সংজ্ঞাটা করব সেটা হচ্ছে অ্যাসিডের সংজ্ঞা। তবে যেহেতু আমাদেরকে বলছে দ্বিক্ষারকীয় অ্যাসিড,
আমরা বলতে পারবো যে অ্যাসিডটাকে প্রশমিত করতে এবার 2 মোল মনোপটিক ক্ষারের প্রয়োজন হবে। আগে ছিল 1 মোল, এখন হচ্ছে কত মোল? 2 মোল মনোপটিক ক্ষারের প্রয়োজন হবে। তাকে আমরা বলবো হচ্ছে দ্বিক্ষারকীয় অ্যাসিড। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি। যেমন সালফারিক অ্যাসিডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করা হয়, লবণ এবং পানি উৎপন্ন হবে। লবণটা কি? লবণ হবে সোডিয়াম সালফেট যোগ হচ্ছে আমাদের পানি। আচ্ছা, আমরা যে কথাটা বলছিলাম যোজনের যে ব্যাপারটা, সেটা হচ্ছে সোডিয়ামের যোজনী হচ্ছে 1, সালফেট কত মাইনাস 2 মাইনাস না, তাহলে তার যোজনী হচ্ছে কত বলতো 2। আমরা জানি যে একজনের যোজনী চলে যাবে অন্য পরমাণুর কাছে বা মূলকের কাছে। যেহেতু সোডিয়ামের যোজনী 1 এবং সালফার যোজনী 2, তাহলে আমাদের এই সালফার যোজনী লিখতে হবে কার কাছে? সোডিয়ামের কাছে। তাহলে সালফারিক অ্যাসিড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া আমরা কি কি পেলাম? সোডিয়াম সালফেট যোগ পানি। আমরা বলছিলাম যে বিক্রিয়াগুলোকে আমাকে কি করতে হবে? সমতা করতে হবে। হ্যাঁ, সমতা যদি আমরা করি, খেয়াল করো এখানে সোডিয়াম কতগুলো আছে? 2টি পরমাণু। তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে আমরা কত দ্বারা গুণ করবো? 2। গুণ করলে আমরা যদি দেখি আমাদের এখানে হাইড্রোজেন আছে 2টি, আবার এখানে কতগুলো হয়ে যাচ্ছে বলতো? 2টি। 2 দিয়ে কত? 4। তো সেই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য পানির সাথে আমরা 2 দ্বারা গুণ করব। গুণ করার পর আমরা যদি এবার লক্ষ্য করি যে এবার এই সালফারিক অ্যাসিডটাকে প্রশমন করার জন্য আমাদের ক্ষার লাগছে কত মোল? 2 মোল। তার মানে এই সালফারিক অ্যাসিডটাকে আমরা বলতে পারবো দ্বিক্ষারকীয় কি বলতো? অ্যাসিড। আচ্ছা, এটার একটা এক এক ক্ষারকীয় অ্যাসিড বা দ্বিক্ষারকীয় অ্যাসিড সহজে বোঝার জন্য আমাদের একটা টিপস আছে, সেটা হচ্ছে যারা জলীয় দ্রবণে জলীয় দ্রবণে একটি হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে, হাইড্রোজেন কি করে বলতো? দান করে, তারা হচ্ছে আমাদের এক ক্ষারকীয় অ্যাসিড। তারা হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড। যারা জলীয় দ্রবণে একটি মাত্র হাইড্রোজেন দিতে পারবে, শর্টকাট আমরা তাদেরকে কি বলতে পারবো? এক ক্ষারকীয় অ্যাসিড। এখন দেখো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বলো, নাইট্রিক অ্যাসিড বলো বা মিথানোয়িক অ্যাসিড বলো, তারা কিন্তু জলীয় দ্রবণে একটি মাত্র প্রোটন বা হাইড্রোজেন দিতে পারে। এদেরকে আমরা বলতে পারবো সরাসরি এক ক্ষারকীয় অ্যাসিড। সেম ভাবে যদি আমরা যারা জলীয় দ্রবণে 2টি হাইড্রোজেন দিতে পারবে, তারা হয়ে যাবে আমাদের দ্বিক্ষারকীয় অ্যাসিড। তারা হয়ে যাবে দ্বিক্ষারকীয় অ্যাসিড। যেমন তুমি যদি সালফারিক অ্যাসিডের কথাই বলো, সালফারিক অ্যাসিড কিন্তু জলীয় দ্রবণে 2টি হাইড্রোজেন দিতে পারে, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে দ্বিক্ষারকীয় অ্যাসিড। তার মানে কি বুঝলাম? যারা সরাসরি জলীয় দ্রবণে একটি মাত্র প্রোটন দিতে পারবে, তাদেরকে আমরা বলতে পারবো এক ক্ষারকীয় অ্যাসিড। আর যারা হচ্ছে 2টা হাইড্রোজেন দিতে পারবে, তাদেরকে আমরা বলবো হচ্ছে দ্বিক্ষারকীয় অ্যাসিড। নেক্সট আসবো আমাদের হচ্ছে এবার এক অ্যাসিডীয় ক্ষার। এখন লক্ষ্য করো সর্বশেষ যে শব্দটা আছে সেটা হচ্ছে ক্ষার। তার মানে আমি এখন যে সংজ্ঞা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্ষারকে নিয়ে। তবে কি ধরনের ক্ষার? এক অ্যাসিডীয় ক্ষার। তাহলে এবার হচ্ছে যে ক্ষারটাকে প্রশমিত করতে 1 মোল মনোপটিক অ্যাসিডের প্রয়োজন হবে, তাকে আমরা বলবো হচ্ছে এক অ্যাসিডীয় ক্ষার। দেখো আগে ছিল মনোপটিক ক্ষার, এখন হচ্ছে মনোপটিক অ্যাসিড। মনোপটিক অ্যাসিডটা কি? যারা জলীয় দ্রবণে একটি মাত্র প্রোটন দান করতে পারে, তাদেরকে আমরা বলবো হচ্ছে মনোপটিক অ্যাসিড। তাহলে যখন আমরা অ্যাসিডের সংজ্ঞা পড়ছিলাম তখন বলছিলাম মনোপটিক ক্ষার, আর যখন আমরা এখন ক্ষারের সংজ্ঞা পড়বো তখন পড়বো মনোপটিক অ্যাসিড। তাহলে যেই ক্ষারটাকে প্রশমন করার জন্য আমাদের 1 মোল মনোপটিক অ্যাসিড, দ্যাট মিন্স হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়, তাকে আমরা বলতে পারবো এক অ্যাসিডীয় ক্ষার। উদাহরণ দেখে আমরা একটা ক্ষার নিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাকে আমরা একটা মনোপটিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে যদি আমরা বিক্রিয়া করি, আমাদের উৎপন্ন হবে লবণ যোগ পানি। লবণটা কি হবে? সোডিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে পানি। ঠিক আছে, এগুলোকে আমাদেরকে সমতা করতে হবে। অলমোস্ট সমতা করা আমাদের হয়ে গেছে। উভয় পাশে আমাদের পরমাণুর সংখ্যা কিন্তু সমান। এখন বিক্রিয়ার পর আমরা কি দেখি? যেখানে আমাদের অ্যাসিড বিক্রিয়া করছে কত মোল? 1 মোল। যেহেতু আমাদের এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়, তাহলে এই সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা বলতে পারবো এক অ্যাসিডীয় ক্ষার। অনুরূপভাবে পটাশিয়াম হাইড্রোক্সাইডকে যদি তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করো, এবার কি উৎপন্ন হবে? এবার লবণ উৎপন্ন হবে, পটাশিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে আমাদের পানি। এটা সমতা করলে আমরা যদি দেখি আমাদের উভয় পাশে পরমাণু সংখ্যা সমান হয়ে গেছে, তাহলে এখানেও কিন্তু আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করছে 1 মোল। তার মানে এই পটাশিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের আমাদের প্রয়োজন হচ্ছে। তার মানে পটাশিয়াম হাইড্রোক্সাইডও আমাদের হচ্ছে এক অ্যাসিডীয় ক্ষার। এবার আমরা আরেকটা দেখবো দ্বি অ্যাসিডীয় ক্ষার। এখানে শেষের যে শব্দটা সেটাও কিন্তু ক্ষার। আমরা সংজ্ঞা করব ক্ষারের।
কি, যে সকল ক্ষারকে আমরা এবার প্রশমিত করতে 2 মোল মনোকোটিক অ্যাসিডের প্রয়োজন হবে তাকে আমরা বলবো হচ্ছে এবার দ্বি অ্যাসিডীয় ক্ষার। 1 মোল প্রশমিত করতে 1 মোল যখন HCl লাগবে তখন ছিল 1 ক্ষারকীয়, আর যখন 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হবে তখন তাকে আমরা বলবো হচ্ছে দ্বি অ্যাসিডীয় ক্ষার। তো আমরা একটা উদাহরণ দেখি, যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে, তাকে যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করা হবে লবণ যোগ পানি উৎপন্ন হবে। লবণটা কি হবে, ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন মিলে আমাদের হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। আচ্ছা, ম্যাগনেসিয়াম যদি যেহেতু 2, তাহলে 2 কার কাছে আসবে, ক্লোরিনের কাছে চলে আসবে। যোগ হচ্ছে আমাদের কি বলতো, পানি। বিক্রিয়াগুলোকে আমরা কি করতে বলছিলাম, আমাদের অবশ্যই সমতা করতে হবে। সমতা কিভাবে করব, দেখো এখানে আমাদের ক্লোরিন পরমাণু কতগুলো আছে, 2টি। তাহলে এখানে সমতা করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমরা 2 দ্বারা গুণ করার পর এখানে হাইড্রোজেন পরমাণু 2টি আছে, আবার এখানে কতগুলো আছে বলতো, 2টি, 2 দিয়ে 4। তো সেই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য আমরা পানির সাথে 2 দ্বারা গুণ করব। এখন এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করার জন্য আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার হচ্ছে কত মোল, 2 মোল। তার মানে এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কি বলতে পারবো, দ্বি অ্যাসিডীয়। অনুরূপ আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করি, এবার আমাদের কি উৎপন্ন হবে, লবণ যোগ পানি। লবণটা এবার আসবে হচ্ছে ক্যালসিয়াম এবং ক্লোরিন মিলে ক্যালসিয়াম ক্লোরাইড যোগ হচ্ছে পানি। আমরা জানি ক্যালসিয়াম ও যোজনী 2, তাহলে এই 2 কার কাছে আসবে, ক্লোরিন পরমাণুর কাছে আসবে। এক্ষেত্রে যদি আমরা সমতা করি, এখানে তো ক্লোরিন পরমাণু 2টি আছে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে আমরা 2 দ্বারা গুণ করলাম। করার পরে হাইড্রোজেন এখানে 2টি, আবার এখানে 2টি, 2 দিয়ে কত, 4। সেই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য পানির সাথে আমরা 2 দ্বারা গুণ করলাম। গুণ করার পর আমরা উভয় পাশে যখন আমাদের ব্যালেন্স করা শেষ, আমরা লক্ষ্য করি যে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড কত মোল বিক্রিয়া করছে, 2 মোল। তার মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে যেহেতু 2 মোল HCl এর প্রয়োজন হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটি দ্বি অ্যাসিডীয় ক্ষার। সর্বশেষ আমরা একটু উদাহরণ দেখবো, এটা একটু ভালো করে দেখবো, এটা আমাদের পরীক্ষা বেশি আসে, একই সাথে এটা একটা ব্যতিক্রম। যে এখানে যে সোডিয়াম কার্বনেট আছে, এই তাকে যদি আমরা HCl এর সাথে বিক্রিয়া করি কি কি উৎপন্ন হবে। প্রথম কথা হচ্ছে, আমরা কিন্তু ক্ষার নিয়ে কথাবার্তা বলছি। এই সোডিয়াম কার্বনেটকে কিন্তু তোমাকে দেখে মনে হবে না একটা ক্ষার, দেখে মনে হবে একটা লবণ। কিসের লবণ, ধাতব কার্বনেটের একটা লবণ। কিন্তু এই যে ধাতব কার্বনের যে লবণগুলো আছে তাদের জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারীয়। এটা আমাদের হমার্কে পরীক্ষা আসে। ধাতব কার্বনের যে লবণগুলো আছে তাদের জলীয় দ্রবণ ক্ষারীয়। এই কথাটা মানে কি, এই কথাটা মানে হচ্ছে সোডিয়াম কার্বনেট জলীয় দ্রবণে OH আয়ন ত্যাগ করে। তার মানে সে, এটার ধর্মটা হচ্ছে আমাদের ক্ষারীয়, ক্ষারীয় লবণ, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা এই সোডিয়াম কার্বনেটকে সরাসরি দেখি কিন্তু মনে হচ্ছে না আমাদের একটা ক্ষার, কিন্তু আমাদের মনে রাখতে হবে তার জলীয় দ্রবণ হচ্ছে কি বলতো, ক্ষারীয়। এখন তাকে যদি আমরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করি কি কি উৎপন্ন হবে। আমরা কিন্তু ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া ধর্ম থেকে জানি যে তাদের দুজনের বিক্রিয়া আমাদের উৎপন্ন হবে লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। লবণ, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই সোডিয়াম কার্বনেট এবং HCl এর বিক্রিয়া আমরা 3টা প্রোডাক্ট পেয়ে যাব, লবণ, পানি এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। শুরুতে আসলে লবণটা কি হবে, সোডিয়াম এবং ক্লোরিন মিলিয়ে হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড, যোগ আমরা পাবো হচ্ছে আমাদের পানি, এবং সর্বশেষ হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। এবার একটু একটু সমাধা করি। এখানে সোডিয়াম পরমাণু কতগুলো আছে বলতো, 2টা। মানে সোডিয়াম ক্লোরাইডের সাথে আমরা 2 দ্বারা গুণ করতে পারি। গুণ করলে আমাদের ক্লোরিন পরমাণু সংখ্যাটা বেড়ে যাচ্ছে, কতগুলো হবে, 2টা। তো সেই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে কি করব, 2 দ্বারা গুণ করব। তাহলে 2 দ্বারা যখন তুমি গুণ করবা তখন আমাদের কিন্তু ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে যাবে। আমরা যদি লক্ষ্য করি যে এই সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করার জন্য 2 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হচ্ছে, তাহলে এই সোডিয়াম কার্বনেটকে আমরা বলতে পারবো দ্বি অ্যাসিডীয় ক্ষার। যদি আমরা একটু কথা বলি, সোডিয়াম কার্বনেটকে দেখে কিন্তু মনে হবে না এটা একটা ক্ষার, কিন্তু আমরা জানি যে ধাতব কার্বনেটের যে লবণগুলো আছে তারা জলীয় দ্রবণে হচ্ছে ক্ষারীয়, অর্থাৎ তারা জলীয় দ্রবণে OH দান করতে পারে। তো এই সোডিয়াম কার্বনেটকে প্রশমিত করতে যেহেতু আমাদের 2 মোল অ্যাসিডের প্রয়োজন হচ্ছে, তাহলে আমরা তাকে বলতে পারবো দ্বি অ্যাসিডীয় ক্ষার। আচ্ছা, এগুলো আমরা সহজে মনে রাখতে পারি। সেটা হচ্ছে দেখো তো, যারা জলীয় দ্রবণে একটি হাইড্রোক্সিল আয়ন দান করে তারা হচ্ছে আমাদের এক অ্যাসিডীয় ক্ষার। যারা একটা ওজন দিতে পারবে তাদেরকে আমরা সহজে বলতে পারবো এক অ্যাসিডীয় ক্ষার। লক্ষ্য করো যে সোডিয়াম হাইড্রোক্সাইড বলো বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বলো, তারা কিন্তু জলীয় দ্রবণে একটা মাত্র ওজন দিতে পারে।
এই জন্য তাদেরকে আমরা সরাসরি বলতে পারবো এক অ্যাসিডীয় ক্ষার। আর যারা দুইটি ওয়েচন দিতে পারবে তাদেরকে আমরা বলবো হচ্ছে দ্বি অ্যাসিডীয় ক্ষার। ঠিক আছে, যেমন এই যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বলো বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বলো, তারা কিন্তু জলীয় দ্রবণে দুটি ওয়েচন দিতে পারে, এই জন্য তাকে আমরা বলতে পারবো দ্বি অ্যাসিডীয়। ঠিক আছে, তো এটা আমরা শিখছি আমাদের উদ্দীপকের জন্য লাগবে, এই জন্য আমরা এটা শেষ করলাম। এরপর আমরা চলে আসবো আমাদের তুল্য সংখ্যা নিয়ে। আচ্ছা, তুল্য সংখ্যাটা কি দেখো তো, কোন একটি রাসায়নিক বিক্রিয়ার সময় কোন রাসায়নিক সত্তা যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করবে সেই সংখ্যাকে বলবো তুল্য সংখ্যা। আচ্ছা, এখানে একটা শব্দ বলছে রাসায়নিক সত্তা। রাসায়নিক সত্তা বলতে বোঝাচ্ছে অণু, পরমাণু বা আয়ন অথবা মূলক। তাহলে কোন একটা রাসায়নিক সত্তা অর্থাৎ কোন একটা অণু, পরমাণু বা আয়ন কোন একটা রাসায়নিক বিক্রিয়ায় যে সংখ্যক ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন করবে, যতগুলো ইলেকট্রন গ্রহণ অথবা বর্জন করবে সেই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে তুল্য সংখ্যা। তো এই পার্টটা আমাদের জাস্ট হচ্ছে এমসিকিউর জন্য একটু লাগবে। আমরা এই তুল্য সংখ্যা বের করার কিছু নিয়ম আছে সেটা একটু দেখবো। প্রথমে দেখো তো কি বলছে আমাদের, ধাতু বা অধাতুর ক্ষেত্রে তাদের যোজনী হলো তাদের তুল্য সংখ্যা। অর্থাৎ ধাতু এবং অধাতু তাদের যোজনী যত, তুল্য সংখ্যা তত। তবে উদাহরণ দেখি, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এরা সবগুলো হচ্ছে ধাতু, তাদের যোজনী যত, তুল্য সংখ্যা তত। সোডিয়াম ধাতুর যোজনী এক, যোজনী হচ্ছে আমাদের এক, তুল্য সংখ্যাও এক। পটাশিয়াম ধাতুর যোজনী হচ্ছে এক, তুল্য সংখ্যা আমাদের এক। ম্যাগনেসিয়াম ধাতুর যোজনী হচ্ছে দুই, তুল্য সংখ্যাও দুই। ক্যালসিয়াম ধাতুর যোজনী হচ্ছে দুই, তুল্য সংখ্যাও দুই। অ্যালুমিনিয়াম ধাতুর যোজনী তিন, তুল্য সংখ্যা। আর এরপরে যে ক্লোরিন বা নাইট্রোজেন দেখতে পাচ্ছ বা অক্সিজেন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অধাতু। অধাতুর ক্ষেত্রে একই কথা, তাদের যোজনী যত, তুল্য সংখ্যা তত। ক্লোরিনের অধাতু হিসেবে তার যোজনী হচ্ছে এক, তুল্য সংখ্যা এক। অক্সিজেন অধাতুর যোজনী দুই, তুল্য সংখ্যা দুই। নাইট্রোজেন অধাতুর যোজনী তিন, তুল্য সংখ্যা তিন। প্রথম রুলসটা হচ্ছে ধাতু হোক আর অথবা অধাতু হোক, তাদের যোজনী যত, তুল্য সংখ্যা তত। নেক্সট হচ্ছে আমাদের এসিডের জন্য। তাহলে এসিডের ক্ষেত্রে যতগুলো হাইড্রোজেন আয়ন দান করতে পারে বা ত্যাগ করতে পারবে সেটা তার কি সংখ্যা বলো তো, তুল্য সংখ্যা। অর্থাৎ এসিড জলীয় দ্রবণে কি দেয়, হাইড্রোজেন আয়ন দেয়। তাহলে কোন একটা এসিড যতগুলো হাইড্রোজেন আয়ন দান করতে পারবে বা ত্যাগ করতে পারবে সেটা তার কি সংখ্যা, তুল্য সংখ্যা। আমরা দেখি একটু, যেমন হচ্ছে প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটি কতগুলো হাইড্রোজেন আয়ন দান করতে পারে, একটা। ঠিক আছে, তাহলে তার তুল্য সংখ্যা কত হবে বলতো আমাদের, এক। যদি একটা হাইড্রোজেন দান করছে তাহলে তুল্য সংখ্যা হচ্ছে এক। আমরা যদি সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডের বেলায় আসি, নাইট্রিক অ্যাসিড এটি জলীয় দ্রবণে কি দিবে, হাইড্রোজেন আয়ন যোগ হচ্ছে নাইট্রেট আয়ন। যেহেতু এই নাইট্রিক অ্যাসিডটাও একটা হাইড্রোজেন আয়ন দান করে, তারও তুল্য সংখ্যা কত বলতো, এক। আমরা যদি এবার দেখি হচ্ছে আমাদের মিথানোয়িক অ্যাসিড, HCOOH, এটি যখন জলীয় দ্রবণে আসবে তখন আমাদের কি উৎপন্ন হবে কত, HCOO মাইনাস যোগ হচ্ছে হাইড্রোজেন আয়ন। এই আয়নটাকে বলা হচ্ছে মিথানয়েড আয়ন। তাহলে মিথানোয়িক অ্যাসিড বিয়োজিত হয়ে মিথানয়েড আয়ন এবং হচ্ছে একটা প্রোটন আয়ন বা একটা হাইড্রোজেন আয়ন দান করে, যেটা একটা হাইড্রোজেন আয়ন দান করে তাহলে তারও তুল্য সংখ্যা কত বলতো, এক। মিথানোয়িক অ্যাসিড একটা হাইড্রোজেন আয়ন দান করে, তুল্য সংখ্যা কত বলতো, এক। আরেকটা উদাহরণ দেখি আমাদের, ইথানোয়িক অ্যাসিড, এটা যখন বিয়োজিত হয় তখন আমরা পাওয়া যায় CH3COO মাইনাস, অর্থাৎ এটাকে বলা হয় ইথানয়েড আয়ন যোগ হচ্ছে হাইড্রোজেন আয়ন। ইথানোয়িক অ্যাসিড বিয়োজিত হয়ে ইথানয়েড আয়ন এবং হচ্ছে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। যেহেতু ইথানোয়িক অ্যাসিড আমাদের একটা মাত্র প্রোটন দান করে বা হাইড্রোজেন আয়ন দান করে, তাহলে তারও তুল্য সংখ্যা কত বলতো, এক। আচ্ছা, এরপর আমরা চলে আসবো আমাদের সালফিউরিক অ্যাসিডের বেলায়। সালফিউরিক অ্যাসিড যখন বিয়োজিত হয় তখন পাওয়া যাবে হচ্ছে হাইড্রোজেন আয়ন যোগ সালফেট আয়ন। তবে এখানে যেহেতু হাইড্রোজেন দুইটি, সে টোটাল হাইড্রোজেন দান করবে হচ্ছে দুই। সালফিউরিক অ্যাসিড যেহেতু দুইটি হাইড্রোজেন দান করে, তার তুল্য সংখ্যা কত বলতো, দুই। তো আমরা কি বুঝলাম, অ্যাসিড যতগুলো হাইড্রোজেন আয়ন দান করতে পারবে তাই তার কি সংখ্যা, তুল্য সংখ্যা। এবার আসলো আমাদের ক্ষারের বেলায়। তো ক্ষারের ক্ষেত্রে বলছে ক্ষার যতগুলো OH আয়ন বা হাইড্রোক্সিল আয়ন ত্যাগ করবে সেই তার কি সংখ্যা বলতো, তুল্য সংখ্যা। তাহলে ক্ষার জলীয় দ্রবণে যতগুলো OH আয়ন দান করতে পারবে সেটা তার তুল্য সংখ্যা হবে। আমরা যদি একটু দেখি প্রথমে যে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড ভাঙলে কি পাওয়া যাবে, সোডিয়াম আয়ন যোগ OH আয়ন বা হাইড্রোক্সিল আয়ন। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড কতগুলো OH আয়ন দিয়েছে আমাদের, একটি। তাহলে তার তুল্য সংখ্যা কত হবে বলতো, এক। এবং যদি পটাশিয়াম হাইড্রোক্সাইডটা দেখি, এটি বিয়োজিত হয়ে আমাদের উৎপন্ন করবে পটাশিয়াম আয়ন যোগ
হাইড্রোক্সিল আয়ন। এটিও আমাদের একটা মাত্র হাইড্রোক্সিল আয়ন দান করছে, তাহলে তার তুল্য সংখ্যা কত হবে? 1। এরপর আমরা যদি আসি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিয়োজিত হলে আমাদের উৎপন্ন হবে অ্যামোনিয়াম আয়ন যোগ হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। এটিও আমাদের একটা ওজন দান করে, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা হচ্ছে 1। এরপর আমরা চলে আসবো আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যখন বিয়োজিত হয় তখন আমাদের উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম 2+ যোগ হচ্ছে OH আয়ন। তবে এটা OH আয়ন দিবে কতগুলো? বলতো 2টা। যেহেতু ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড 2টি OH আয়ন দেয়, তাহলে তার তুল্য সংখ্যা হচ্ছে এবার 2। সর্বশেষ আমরা যদি দেখি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটি বিয়োজিত হলে আমাদের ক্যালসিয়াম আয়ন যোগ OH আয়ন কত হলে দিবে? 2টা, দূরে দিতে পারবে। তো যেহেতু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড 2টি OH আয়ন দেয়, তাহলে তার তুল্য সংখ্যা কত বলতো? সহজ জিনিস, তার জলীয় দ্রবণে অর্থাৎ বিয়োজিত হয়ে যতগুলো OH আয়ন দিতে পারবে, তাই তার কি সংখ্যা? তুল্য সংখ্যা। আচ্ছা, এরপর হচ্ছে দেখো তো আমাদের যে উদাহরণটা আমরা জানবো, প্রতিস্থাপন বিক্রিয়ায় লবণের ক্ষেত্রে ক্যাটায়নের 4 সংখ্যায় হলো তার তুল্য সংখ্যা। অর্থাৎ কোন একটা লবণের বেলায় যদি আমরা তুল্য সংখ্যা বলি, খেয়াল করো, কোন একটা লবণের জন্য তুল্য সংখ্যা বলছি, তখন সেই লবণে যিনি ক্যাটায়ন থাকবে তার চার্জের সংখ্যাই হচ্ছে তোমার তুল্য সংখ্যা। আচ্ছা, আমরা একটা উদাহরণ দেখি। ধরো হচ্ছে এই যে সোডিয়াম ক্লোরাইড, খেয়াল করো, আমরা কিন্তু এখানে একটা সোডিয়াম ক্লোরাইড যৌগ মানে লবণ দেখতে পাচ্ছি। আমরা যদি বলি এই সোডিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা কত, যেহেতু এটা একটা আমাদের লবণ, তো এখানে ক্যাটায়নটা কি? আমাদের সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে আমরা পাবো সোডিয়াম আয়ন যোগ হচ্ছে ক্লোরাইড। তাহলে ক্যাটায়নটা কি? সোডিয়াম আয়ন। তার চার্জ কত আছে? চার্জ হচ্ছে +1, মানে একটা চার্জ। তাহলে তার তুল্য সংখ্যা কত হবে? 1। অর্থাৎ লবণের ক্ষেত্রে যিনি ক্যাটায়ন থাকবে তার চার্জের সংখ্যা হচ্ছে তার কি সংখ্যা? তুল্য সংখ্যা। আরেকটা উদাহরণ দেখি। ধরো হচ্ছে ফেরাস সালফেট, এটা আমাদের একটা লবণ। এখন তোমাকে আমি বললাম ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত, তখন তুমি কি করবে? এই ফেরাস সালফেটকে ভাঙলে আমরা কি পাবো? আয়রন 2+ যোগ হচ্ছে ক্লোরিন মাইনাস। এখানে ক্যাটায়নটা কি? আয়রন 2+, তার চার্জ কত? 2+। তাহলে আমাদের তার তুল্য সংখ্যা কত বলতো? 2। আরেকটা উদাহরণ দেখাই। ধরো হচ্ছে এবার আমরা ফেরাস সালফেট না নিলাম হচ্ছে ফেরিক সালফেট। হ্যাঁ, এই ফেরিক সালফেট ভাঙলে আমরা কি পাবো? আয়রন 3+ যোগ হচ্ছে আমাদের হচ্ছে, সরি এখানে হচ্ছে সালফেট, তো এখানে হচ্ছে আমাদের ফেরিক আয়ন যোগ সালফেট। খেয়াল করো, এখানে লবণটা ছিল ফেরিক সালফেট, যেখানে ক্যাটায়ন আয়রনের চার্জ হচ্ছে 3+, তাহলে তার চার্জের সংখ্যাটা হচ্ছে তার কি সংখ্যা? এই ফেরিক সালফেটের আমাদের তুল্য সংখ্যা। আমরা একটু বলছি, লবণের ক্ষেত্রে যিনি ক্যাটায়ন তার চার্জের সংখ্যাটা হচ্ছে আমাদের তুল্য সংখ্যা। আচ্ছা, 5 নম্বর এবং 6 নম্বর নিয়মটা আমরা একটু ভালো করে দেখবো। প্রথম কথা হচ্ছে আমাদের জারকের ক্ষেত্রে, জারক রাসায়নিক বিক্রিয়ায় যতগুলো ইলেকট্রন গ্রহণ করে তাই তার কি সংখ্যা বলতো? তুল্য সংখ্যা। এই জিনিসটা বোঝার জন্য জারক এবং বিজারকটাকে আমরা একটু বলি। জারকের কাজ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা, আর বিজারকের কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ। তো দুটো জিনিস আমরা একসাথে বুঝে ফেলতে পারবো যে আমাদের যে জারক বিজারক বিক্রিয়া আমরা পড়ছিলাম, রাসায়নিক বিক্রিয়া যারা ইলেকট্রন ত্যাগ করে সেই বিক্রিয়াকে আমরা বলা হয় জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া যিনি ইলেকট্রনটা ত্যাগ করে তাকে আমরা বলবো হচ্ছে আমাদের বিচারক পদার্থ। অনুরূপ ভাবে বিজারণ বিক্রিয়া কাকে বলবো? রাসায়নিক বিক্রিয়ায় যখন ইলেকট্রন গ্রহণ হয় তখন সেই বিক্রিয়াকে বলা হয় বিজারণ বিক্রিয়া। সেই বিজারণ বিক্রিয়ায় যিনি ইলেকট্রনটা গ্রহণ করে তাকে আমরা বলবো হচ্ছে জারক। তাহলে সহজ কথা হচ্ছে জারকের কাজ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা, বিজারকের কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। তো এখন একটা বিক্রিয়ায় কত ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ হবে সেটা আমরা জানি আমাদের জারণ সংখ্যার পরিবর্তনের মান দ্বারা। জারণ মান যদি আমাদের বিক্রিয়া পড়ে, জারণ মান যদি বৃদ্ধি পায়, জারণ মান যদি বৃদ্ধি পায় তখন আমরা বুঝবো ইলেকট্রন ত্যাগ হয়েছে, ইলেকট্রন ত্যাগ করা বোঝায়। আর যদি আমাদের জারণ মান কি পায় বলতো? হ্রাস পায়, তখন আমরা বুঝবো হচ্ছে ইলেকট্রন গ্রহণ বোঝায়। ঠিক আছে, তাহলে আমরা একটু আসি আমাদের এই, অর্থাৎ বিক্রিয়ার শুরুতে জারণ মান যা থাকবে, পরে যদি বিক্রিয়ার পরে জারণ মান বৃদ্ধি পায় তখন আমরা বলতে পারবো ইলেকট্রন ত্যাগ। আর যদি জারণ মান প্রথমে কি ছিল, যা ছিল, বিক্রিয়ার পরে যদি জারণ মান হ্রাস পায় তখন আমরা বলতে পারবো ইলেকট্রন গ্রহণ। একটা সিম্পল উদাহরণ তোমাদেরকে দেখাই। ধর আয়রন 2+ থেকে আয়রন 3+ হলো, তাহলে এখানে তার জারণ মান কতটুকু ছিল? +2। পরে এখানে তার জারণ মান কত বলো তো? +3। আমরা কিন্তু স্পষ্ট দেখতে পাই যে এখানে কিন্তু জারণ মান বৃদ্ধি পেয়েছে। আর জারণ মান বৃদ্ধি পেলে আমরা কি বলছিলাম বলতো? ইলেকট্রন ত্যাগ।
যার মান কতগুলো বৃদ্ধি পেয়েছে? এক। তাহলে ইলেকট্রন ত্যাগ করবে কতগুলো বলো তো? এক। আর বিপরীত ভাবে যদি আমরা একটু দেখাই, ধরো আয়রন 3+ থেকে পরিবর্তিত হয়ে আয়রন 2+ হবে, তাহলে এখানে তার যার মান কতটুকু ছিল? +3, আর এখানে তার যার মান কতটুকু ছিল? +2। এবার আমরা কি দেখি, যার মান +3 থেকে +2 হলো, তার মানে এবার যার মান আমাদের হ্রাস পেলো। যার মান যখন হ্রাস পায় তখন আমরা কি বুঝবো? ইলেকট্রন গ্রহণ করা। যার মান কত হ্রাস পেয়েছিল? এক। তাহলে একটা ইলেকট্রন কি করবে বলতো? গ্রহণ করবে। তাহলে আমরা এই জারক এবং বিজারকের আমাদের তুল্য সংখ্যাটা বের করার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, যে আমাদের যতগুলো একটু কতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করবে সেটা বোঝার জন্য আমাদেরকে জারণ মানের পরিবর্তনটাকে জানতে হবে। জারণ মান যদি বিক্রিয়ার পরে বৃদ্ধি পায় তখন আমরা বুঝবো ইলেকট্রন ত্যাগ, যতগুলো বৃদ্ধি পাবে ততগুলো ইলেকট্রন ত্যাগ। আর জারণ মান যদি হ্রাস পায় তখন আমরা বুঝে নিব যে আমাদের ইলেকট্রন গ্রহণ, জারণ মান যত হ্রাস পাবে ইলেকট্রন ততগুলো গ্রহণ করবে। তো আমরা আসি জারকের যে কথাটা বলছিলাম, জারক কি করে? ইলেকট্রন গ্রহণ করে। জারক রাসায়নিক বিক্রিয়া যতগুলো ইলেকট্রন গ্রহণ করতে পারবে সেটা তার কি সংখ্যা? তুল্য সংখ্যা। আমরা একটা উদাহরণ দেখাই, সেটা হচ্ছে ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, একটা যৌগ, যেটা বিক্রিয়া পরে তার পরিবর্তন হয় ম্যাঙ্গানিজ 2+। ঠিক আছে, এটা পরিবর্তন হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে বিক্রিয়া পরে ম্যাঙ্গানিজ 2+ হয়। আমরা এখন দেখবো এখানে জারণ মান পরিবর্তনটা আমরা দেখবো। জারণ মান কার পরিবর্তন হয় সেটা একটু জানবা। কেন্দ্রীয় পরমাণুর জারণ মান পরিবর্তন হয়। অর্থাৎ এখানে কেন্দ্রীয় পরমাণুটা হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজ। আমাকে যেটা দেখতে হবে যে বিক্রিয়ার আগে এবং পরে এই ম্যাঙ্গানিজের জারণ মানটা আমাদের লক্ষ্য করতে হবে। বিক্রিয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ম্যাঙ্গানিজের জারণ মান কত বলতো? প্লাস। আর আমাকে যে কাজটা করতে হবে, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগে ম্যাঙ্গানিজের জারণ মানটা কত হচ্ছে, আমরা সেটা কিন্তু বের করার নিয়মটা জানি। পটাশিয়াম যে পারম্যাঙ্গানেট একটা যৌগ, এই সম্পূর্ণ যৌগের জারণ মান হচ্ছে কত? 0। আর যার জারণ মানটা আমরা বের করবো তাকে আমরা ধরবো হচ্ছে এক্স। তাহলে সেক্ষেত্রে আমরা আবার জানি পটাশিয়ামের জারণ মান কত? 1। ম্যাঙ্গানিজ যেহেতু জারণ মানটা আমরা বের করবো তাকে ধরবো হচ্ছে এক্স। আর অক্সিজেনের জারণ মানটা আমরা জানি -2। অক্সিজেন পরমাণু যেহেতু 4টি, ইনটু হলো কত বলতো? 4, ইকুয়াল হচ্ছে আমাদের 0। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমাদের এক্স এর জারণ মানটা বের হবে +7। তার মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নামক যোগে আমাদের ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে +7। আর বিক্রিয়ার পরে আমাদের তার জারণ মান হ্রাস পেয়ে কতটুকু হয়েছে বলতো? +2। তাহলে শুরুতে ম্যাঙ্গানিজের জারণ মানটা ছিল +7, পরে হচ্ছে কত বলতো? আমাদের প্লাস। আমরা যদি লক্ষ্য করি আমাদের জারণ মান কিন্তু হ্রাস পেয়েছে। জারণ মান যখন হ্রাস পাবে আমরা কি বলছিলাম? ইলেকট্রন গ্রহণ। কতগুলা গ্রহণ হবে? জারণ মান যেহেতু 5 কমছে, তাহলে 5টা ইলেকট্রন কি করবে বলতো? গ্রহণ। ঠিক আছে, তাহলে আমরা আবার একটু লক্ষ্য করি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগে ম্যাঙ্গানিজের প্রাথমিক জারণ মানটা ছিল +7, আর বিক্রিয়ার পরে ম্যাঙ্গানিজের জারণ মানটা হ্রাস পেয়ে কতটুকু হয়েছে বলতো? +। জারণ মান যখন হ্রাস পাবে তখন আমরা বুঝবো ইলেকট্রন গ্রহণ। জারণ মান কত হ্রাস পেয়েছিল? +7 থেকে +2, অর্থাৎ 5 পরিমাণ হ্রাস পেয়েছে। আমরা বলতে পারবো যে 5টি ইলেকট্রন কি করা হয়েছিল? গ্রহণ করা হয়। যেহেতু পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই তার বিক্রিয়ায় 5টি ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ 2+ আয়নে পরিণত হয়, আমরা বলতে পারবো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হচ্ছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা আরো একটা উদাহরণ দেখবো এবার। সেটি হচ্ছে আমাদের পটাশিয়াম ডাইক্রোমেটকে নিয়ে। পটাশিয়াম ডাইক্রোমেট যখন থাকে তখন বিক্রিয়ার পরে সে পরিবর্তিত হয়ে ক্রোমিয়াম 3+ আয়নে পরিণত হয়। এই পরিবর্তিত অবস্থাটা তোমাদেরকে জানতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট থাকলে কি ছিল? ম্যাঙ্গানিজ 2+। পটাশিয়াম ডাইক্রোমেট যদি থাকে তখন তার পরিবর্তন হচ্ছে ক্রোমিয়াম 3+। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মানের পরিবর্তনটা আমরা দেখবো। কেন্দ্রীয় পরমাণুটাকে এখানে ক্রোমিয়াম, তাহলে শুরুতে ক্রোমিয়ামের জারণ মান জানতে হবে এবং একই সাথে বিক্রিয়ার পরে তার ক্রোমিয়ামের জারণ মানটা আমাদের জানতে হবে। বিক্রিয়ার পরে আমরা অবশ্যই দেখতে পাই যে ক্রোমিয়ামের জারণ মানটা কত আছে বলতো? প্লাস। এখন শুরুতে যে পটাশিয়াম ডাইক্রোমেট যোগে ক্রোমিয়ামের জারণ মান কত সেটা আমরা একটু দেখি। আমরা আগের মতো করে বলতে পারি যে এই পটাশিয়াম ডাইক্রোমেট নামক যে যৌগটা আছে সম্পূর্ণ যৌগের জারণ মান হচ্ছে 0। তো আমরা এখান থেকে যা জারণ মানটা বের করবো তাকে ধরবো হচ্ছে এক্স। ঠিক আছে, তো পটাশিয়াম জারণ মান কত? 1 × 2। ক্রোমিয়ামের যেহেতু আমরা জারণ মানটা বের করবো তাকে আমরা ধরবো হচ্ছে এক্স। তো ক্রোমিয়াম পরমাণু কতগুলো আছে আমাদের এখানে? 2টি, তো আমরা লিখতে পারবো 2x। অক্সিজেনের জারণ মানটা হচ্ছে -2 ইনটু হচ্ছে আমাদের 7, আমরা লিখতে পারবো ইকুয়াল 0। এখানে ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালুটা হবে +6। আমরা কি দেখলাম যে পটাশিয়াম ডাইক্রোমেট নামক যে যৌগটা ছিল সেখানে ক্রোমিয়ামের প্রাথমিক জারণ মান হচ্ছে প্লাস।
আর বিক্রিয়ার পরে পরিবর্তিত হয়ে কতটুকু হলো প্লাস +6 থেকে পরিবর্তিত হয়ে যদি +6 থেকে পরিবর্তিত হয়ে যদি +3 হয়, তাহলে যার মান কি পায় বলতো হ্রাস পায়। যার মান যদি হ্রাস পায় আমরা কি বুঝি ইলেকট্রন গ্রহণ করা যায়। যার মান কত হ্রাস পেয়েছিল +3, মানে 3টা কমে গেছে না, +6 থেকে +3 হলো, যার মান 3 কমে গেছে, তার মানে 3টি ইলেকট্রনের কি হবে বলতো গ্রহণ হবে। আমরা একটু বলছি এই পটাশিয়াম ডাইক্রোমেট যোগে ক্রোমিয়ামের প্রাথমিক যার মানটা আমরা পেয়েছি +6, আর বিক্রিয়া পরে যে ক্রোমিয়াম 3+ আমরা পেয়েছিলাম সেখানে ক্রোমিয়ামের জারণ মানটা কত বলতো প্লাস। জারণ মান +6 থেকে হ্রাস পেয়ে যেহেতু +3 হলো, আমাদের জারণ মান হ্রাস পেয়েছে। জারণ মান যখন হ্রাস পায় তখন আমরা বুঝবো ইলেকট্রন গ্রহণ। জারণ মান কত হ্রাস পেয়েছিল 3টা, এজন্য 3টে ইলেকট্রন গ্রহণ। এবার একটু খেয়াল করো এখানে, আমরা যদি দেখি আমাদের এই যে পটাশিয়াম ডাইক্রোমেট যৌগটাতে ক্রোমিয়াম পরমাণু কতগুলো আছে 2টা, কিন্তু ডান পাশে কিন্তু আমাদের ক্রোমিয়াম পরমাণু আছে কতগুলো বলতো 1। আমরা যেটাকে সমান করতে চাই বা ব্যালেন্স করতে চাই, তাহলে এখানে কত দ্বারা গুণ করতে হবে। একটু খেয়াল করো, আমরা যে 3টে ইলেকট্রন গ্রহণের কথা বলছিলাম সেটা কিন্তু একটা ক্রোমিয়াম পরমাণুর জন্য, কিন্তু আমাদের এখন উভয় পাশে টোটাল ক্রোমিয়াম পরমাণু কতগুলো 2টা, তার মানে একটি ক্রোমিয়াম পরমাণু 3টি ইলেকট্রন গ্রহণ করে থাকলে 2জন ক্রোমিয়াম পরমাণু টোটাল ইলেকট্রন গ্রহণ করবে 6টা। আবার খেয়াল করো, আমরা যে 3টে ইলেকট্রন গ্রহণের কথা বললাম সেটা কিন্তু একজন ক্রোমিয়ামের জন্য, কিন্তু আমরা যখন উভয় পাশে ক্রোমিয়াম পরমাণু সংখ্যা দেখি এখানেও 2টা আছে এখানেও 2টা, আমরা দুটা ক্রোমিয়াম পরমাণু টোটাল 3 দুগুণে 6টা ইলেকট্রন কি করবে বলতো গ্রহণ। তাহলে এই পটাশিয়াম ডাইক্রোমেট যৌগ যেহেতু টোটাল 6টি ইলেকট্রন গ্রহণ করে 2 ক্রোমিয়াম 3+ আয়নে রূপান্তরিত হয়, তার মানে হচ্ছে এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে কতগুলো বলতো 6টা, তার মানে পটাশিয়াম ডাইক্রোমেট যোগে আমাদের তার তুল্য সংখ্যা হচ্ছে 6। তাহলে আমাদের এটা গেল কার ক্ষেত্রে বিজারকের ক্ষেত্রে, বিজারক যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে তাই তার তুল্য সংখ্যা। এরপর আমরা চলে আসবো আমাদের আমাদের জারকের ক্ষেত্রে, জারক যতগুলো ইলেকট্রন গ্রহণ করবে তাই তার কি সংখ্যা ছিল বলতো তুল্য সংখ্যা। এবার আমরা চলে আসবো আমাদের বিজারক নিয়ে। বিজারকের ক্ষেত্রে কি বলতো, বিজারকের ক্ষেত্রে বলছে বিজারক যতগুলো ইলেকট্রন ত্যাগ করে সেটা তার তুল্য সংখ্যা। জারক যতগুলো ইলেকট্রন গ্রহণ করতো সেটা তার তুল্য সংখ্যা, আর বিজারক যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে তাই তার তুল্য সংখ্যা। তো আমরা একটা উদাহরণ দেখি, ধরো হচ্ছে এখানে একটা উদাহরণ দিলাম ফেরাস সালফেট, ঠিক আছে। তো ফেরাস সালফেট যখন থাকে বিক্রিয়া পরে তার পরিবর্তনটা হয় Fe3+, অর্থাৎ ফেরিক আয়ন। এটা মনে রাখতে হবে, ফেরাস সালফেট থাকলে বিক্রিয়া পরে কত বলতো ফেরিক আয়ন মানে Fe3+। এখন এই ফেরাস সালফেট থেকে আমরা যদি হিসাব করি আমাদের সালফেটটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে হচ্ছে আয়রন কত +2+, এটাকে আমরা বলবো হচ্ছে ফেরাস আয়ন। তাহলে ফেরাস আয়ন থেকে কি হলো ফেরিক আয়ন। এবার তুমি এখন লক্ষ্য করো যে ফেরাস আয়নে তার আয়রনের জারমান কতটুকু +2, আর ফেরিক আয়নে আয়রনের জারমান কত +3। তার মানে জারমান +2 থেকে বৃদ্ধি পেয়ে +3 তে রূপান্তরিত হবে। আমরা জানি জারমান যখন বৃদ্ধি পাবে তখন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা হচ্ছে। জারমান কত বৃদ্ধি পেয়েছে 1, তার মানে হচ্ছে 1টি ইলেকট্রন কি করে বলতো টোটাল ত্যাগ করে। তাহলে ফেরাস সালফেট 1টি ইলেকট্রন ত্যাগ করে আমাদের ফেরিক আয়নে রূপান্তরিত হয়। যেহেতু একটি মাত্র ইলেকট্রন ত্যাগ হয়েছে তার মানে হচ্ছে এই ফেরাস সালফেট যোগের তুল্য সংখ্যা কত বলতো 1, ঠিক আছে। আচ্ছা, আরেকটা উদাহরণ আমরা দেখি, সেটি হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড H2C2O4, ঠিক আছে। এই অক্সালিক অ্যাসিড বিক্রিয়া পরে তার পরিবর্তন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটাও মনে রাখতে হবে। অক্সালিক অ্যাসিড থাকলে বিক্রিয়া পরে আমাদের পরিবর্তন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এখন যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে জারণের পরিবর্তনটাকে আমাদেরকে বের করতে হবে। এখানে কেন্দ্রীয় পরমাণুটা কি বলতো কার্বন, তাহলে অক্সালিক অ্যাসিডের কার্বনের চারমানটা আমাদেরকে জানতে হবে, একই সাথে কার্বন ডাইঅক্সাইড নামক যোগে কার্বনের চারমানটা আমাদেরকে বের করতে হবে। দুইটা আমরা একটু বের করি। প্রথম হচ্ছে অক্সালিক অ্যাসিড যখন দেখবো সম্পূর্ণ যোগের জারমান হচ্ছে 0, যার জারমানটা আমরা বের করব তাকে আমরা ধরবো হচ্ছে x। তো হাইড্রোজেনের জারমান কত বলতো 1, হাইড্রোজেন পরমাণু 2টি ইনটু হচ্ছে 2। কার্বনের যদি আমরা জারমানটা বের করব তাকে ধরবো হচ্ছে x। কার্বন পরমাণু কতগুলো আছে বলতো 2টা, এই জন্য আমরা লিখবো হচ্ছে 2x। অক্সিজেনের জারমানটা কত বলতো -2 ইনটু হচ্ছে 4 ইকুয়াল টু আমাদের 0। আমাদের ক্যালকুলেশন করি 2 + 2x - এটা ইকুয়াল কত বলতো 0, তাহলে 2x ইকুয়াল হচ্ছে +6, দ্যাট মিন্স x এর ভ্যালুটা হচ্ছে +3। তার মানে অক্সালিক অ্যাসিড যোগে কার্বনের প্রাথমিক জারমানটা আমরা পেলাম +3। এবার
কার্বন ডাইঅক্সাইড নামক যে যৌগটা ছিল সেখান থেকে আমাদের কার্বনের জারণমানটা আমরা বের করবো। তো সেক্ষেত্রে আমাদের এই একটা সম্পূর্ণ যৌগের জারণমান হচ্ছে 0, কার্বনের জারণমানটা আমরা বের করব, তাকে ধরবো হচ্ছে x, অক্সিজেনের জারণমান হচ্ছে -2 ইন্টু হচ্ছে 2 ইকুয়াল টু আমাদের 0। তাহলে x এর যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে +4। মানে কার্বন ডাইঅক্সাইড যৌগে কার্বনের জারণমানটা হচ্ছে +4। তাহলে তোমরা কি লক্ষ্য করলাম যে অক্সালিক অ্যাসিড যখন ছিল তখন কার্বনের জারণমানটা আমরা পেলাম +3, আর যখন পরিবর্তিত হয়ে কার্বন ডাইঅক্সাইডটা আমাদের আসলো তখন কার্বনের জারণমান হচ্ছে প্লাস। তাহলে আমি স্পষ্ট দেখতে পাই জারণমান +3 থেকে বৃদ্ধি পেয়ে +4 হলো। জারণমান যখন বৃদ্ধি পায় তখন আমাদের কি বোঝায়? ইলেকট্রন ত্যাগ বোঝায়। কতগুলো ইলেকট্রন ত্যাগ হবে? একটা। তার মানে হচ্ছে এখানে একটা ইলেকট্রনের ত্যাগ হবে। আচ্ছা, এবার একটু লক্ষ্য করো আমাদের আগের মতো করে অক্সালিক অ্যাসিডে আমাদের কার্বন কতগুলো আছে? 2টি। কিন্তু আমাদের এই ডান পাশে কার্বন কতগুলো আছে? ব্যালেন্স করতে হলে আমাদের এই কার্বন ডাইঅক্সাইডকে আমরা কি দ্বারা গুণ করবো? 2 দ্বারা গুণ করবো। 2 দ্বারা যখন গুণ করবো তখন কিন্তু উভয় পাশে আমাদের কার্বন পরমাণু হচ্ছে 2। আমরা যে একটি ইলেকট্রন ত্যাগের কথা বললাম সেটা কিন্তু একটি কার্বন পরমাণুর জন্য আমাদের হিসাবটা ছিল। একটি কার্বন পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে থাকলে 2জন কার্বন পরমাণু টোটাল ইলেকট্রন ত্যাগ করবে হচ্ছে আমাদের। খেয়াল করো আমাদের শুরুতে কার্বন পরমাণু যে আমাদের ইলেকট্রন ত্যাগের কথা বলছিলাম সেটা কিন্তু একটা কার্বনের জন্য ছিল। একটা কার্বন একটি ইলেকট্রন ত্যাগ করে থাকলে 2জন কার্বন পরমাণু টোটাল ইলেকট্রন ত্যাগ করবে 2। যেহেতু অর্গানিক অ্যাসিড টোটাল 2টি ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়, তাহলে তৎতুল্য সংখ্যা হচ্ছে আমাদের কত হতো? 2। তাহলে বিচারক যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে তাই তার কি সংখ্যা? তুল্য সংখ্যা। আচ্ছা, তাহলে আমাদের তোমার হচ্ছে তুল্য সংখ্যা নিয়ে আমাদের কনসেপ্ট শেষ। এবার আমরা চলে আসবো আমাদের তুল্য ভর নিয়ে। আমরা তুল্য ভরের যদি সংজ্ঞা আসে বলা হচ্ছে আণবিক ভরকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলে প্রাপ্ত ভরটাকে আমরা বলবো হচ্ছে তুল্য ভর। দেখো আমরা এর আগে একটা ভর শুনছিলাম আণবিক ভর। এই আণবিক ভরকে কোন একটা যৌগের তুল্য সংখ্যা দিয়ে ভাগ করলে যে ভাগফলটা আমরা পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে তুল্য ভর। যেমন তোমাদের এমসিকিউতে আসতে পারে যে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর। আমাদের প্রথম কাজটা কি করতে হবে? তার একটা আণবিক ভর লাগবে। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভরটা জানতে হবে। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? আমাদের হচ্ছে 98 গ্রাম, এটা আমরা জানি। এবং একই সাথে তার আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা। তুল্য সংখ্যাটা জানতে হবে। আচ্ছা, এখন তুল্য সংখ্যা কত? সালফিউরিক অ্যাসিড কিছু একটা অ্যাসিড, এটা জলীয় দ্রবণে 2টি হাইড্রোজেন দিতে পারে, তার তুল্য সংখ্যা হচ্ছে কত বলতো? এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের তুল্য ভর। তুল্য ভর কি বলছিলাম? আণবিক ভরটাকে তুল্য সংখ্যা তারা কি করবেন? ভাগ করবেন। ভাগ করলে যে রেজাল্টটা পাবেন সেটা তার কি ভর? তুল্য ভর। আরো একটা উদাহরণ দেখি আমরা। সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর নির্ণয় করতে বলছে। একই রকম ভাবে আগে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডে কি বের করব? আণবিক ভর। আণবিক ভর কত আমরা জানি বলতো? 40। ঠিক আছে, এবার হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা লাগবে। তুল্য সংখ্যা কত? সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু একটা ক্ষার এবং সে জলীয় দ্রবণে একটি ওজন দিতে পারে, তাহলে তার তুল্য সংখ্যা কত বলতো? 1। এখন আমরা যেটা বের করবো সেটা হচ্ছে তার তুল্য ভর। সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর কত হবে? আণবিক ভর হচ্ছে আমাদের 40 আর তুল্য সংখ্যা কত বলতো? 1। এই আণবিক ভরকে তুল্য সংখ্যা দ্বারা ভাগ করলেই তার কি পাবো বলতো? তুল্য ভর পাবো। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর এবং তুল্য ভর সেম। কেন? মনে রাখবা যাদের তুল্য সংখ্যা 1 ওদের আণবিক ভর এবং তুল্য সংখ্যা সেম। লাস্ট যে জিনিসটা আমরা ভালো করে জানতে হবে সেটা হচ্ছে তুল্য দ্রবণ, এবং এই জিনিসটা আমরা ভালো করে বোঝার মাধ্যমে আমাদের পরবর্তী যে কনসেপ্ট আমরা শুরু করব তার বেসিকটা আমাদের এখানে। তো এখানে কি দেওয়া আছে দেখো তো, হচ্ছে আমাদের তুল্য দ্রবণ বলতে কি বোঝায়। আচ্ছা, বলছে আমাদের একই উপাদান নিয়ে গঠিত দুটি ভিন্ন দ্রবণের যাদের আয়তন এবং ঘনমাত্রা ভিন্ন ভিন্ন, তবে মূল পরিমাণ যদি সমান হয় তখন ওই দুটা দ্রবণকে বা ওই দ্রবণদ্বয়কে পরস্পরের তুল্য দ্রবণ। এটাকে আমরা একটু সহজ করে বুঝি। ধরো
আমরা বিভিন্ন পাবলিক পরীক্ষা আমরা অংশগ্রহণ যখন করি, যেমন এসএসসি পরীক্ষা, দাখিল, তারপর বলা হয় কারিগরি, কারিগরি এবং হচ্ছে সমমান পরীক্ষা। জিনিসটা আসলে কি, দেখবে যারা স্কুল থেকে পড়াশোনা করে তাদের পরীক্ষার যে নাম সেটাকে বলা হয় এসএসসি। যারা মাদ্রাসা বোর্ড থেকে পড়ে তখন তাদের নামটা বলা হয় দাখিল। তারপর যারা টেকনিক্যাল থেকে পড়াশোনা করে সেটাকে বলা হয় কারিগরি বোর্ড। এবং আমরা আরো একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমাদের ইংলিশ মিডিয়াম থেকে যারা পড়াশোনা করে সেটাকে বলা হয় ও লেভেল বা এ লেভেল। এই যে ভিন্ন ভিন্ন আমাদের বোর্ড থেকে আমাদের স্টুডেন্টরা পরীক্ষা অংশগ্রহণ করে, তাদের সিলেবাসগত কিন্তু পার্থক্য থাকতে পারে, ঠিক আছে। কিন্তু যখন তারা পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করার পর উত্তীর্ণ হয়, তাদের যে সার্টিফিকেট দেওয়া হয় সেটা কিন্তু সবার ভ্যালুটা কিন্তু সেম। তাহলে এই যে তোমার প্রত্যেকটা আমাদের হচ্ছে বোর্ডে বা শিক্ষার্থী যারা ছিল এসএসসি, দাখিল, কারিগরি বা হচ্ছে ইংরেজি মিডিয়াম, তাদের পঠিত সিলেবাসগত পার্থক্য থাকলেও তারা যখন পাবলিক পরীক্ষা অংশগ্রহণ করার মাধ্যমে উত্তীর্ণ হয়, তখন তাদের যে সার্টিফিকেটটা হয় তখন সবাই, এটা হচ্ছে কি বলতো সেম। এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট বা তুল্য পরিমাণ। ইকুইভ্যালেন্ট বা তুল্য। ঠিক একই রকম ভাবে আমরা যখন তুল্য দ্রবণ বেলায় আসবো, তোমাকে বলছে একই উপাদান নিয়ে গঠিত, অর্থাৎ একই যৌগ নিয়ে গঠিত কোন একটা দুইটা দ্রবণ যাদের আয়তন এবং ঘনমাত্রা ভিন্ন থাকে, যাদের আয়তন এবং ঘনমাত্রা ভিন্ন থাকতে পারে, কিন্তু মোল পরিমাণ যখন আমরা হিসাব করব তখন যদি সেটা সমান হয়ে যায়, তখন ওই দুটা দ্রবণকে পরস্পরের তুল্য দ্রবণ বলবে। আমরা একটু আরো সুন্দর করে দেখি। ধর আমাদের এখানে একটা দ্রবণ আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে আমাদের একটা দ্রবণ আছে সেটাও কি বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। দুটা কিন্তু আমাদের একই উপাদান নিয়ে গঠিত, কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে এখানে আয়তন হচ্ছে 10 লিটার, এখানে আয়তন হচ্ছে 5 লিটার, আবার এখানে ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, এখানে ঘনমাত্রা হচ্ছে 2 মোলার। তাহলে একই উপাদান নিয়ে গঠিত দুইটা দ্রবণ, তাদের আয়তন এবং ঘনমাত্রা কিন্তু ভিন্ন। এখন এই দুটা দ্রবণের ক্ষেত্রে যদি আমাদের মূলের মানটা যদি সেম হয়, তখনই এই দুটা দ্রবণকে আমরা বলতে পারবো তুল্য দ্রবণ। এবার আসো, মূল সংখ্যা বের করার সূত্রটা কি? এন সমান ভি গুণ এফ, অর্থাৎ আয়তন গুণ কি মাত্রা বনাত্মক ঘনমাত্রা। তাহলে আমরা এই যে প্রথম যে দ্রবণটা ছিল তার যদি মূল সংখ্যা বের করি, তাহলে আমাদের আয়তন হচ্ছে কত 10, ঘনমাত্রা হচ্ছে 1, তাহলে কত মোল বের হলো? 10 মোল। তাহলে প্রথম যে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণটা ছিল তার মোল সংখ্যা পেলাম আমরা 10 মোল। সেকেন্ড যে আমাদের দ্রবণটা আছে সেখানে যদি আমরা মোল সংখ্যাটা হিসাব করি, এখানে আয়তন কতটুকু বলতো আমাদের? আমাদের হচ্ছে মোল সংখ্যা বের করার সূত্র হচ্ছে ভি গুণ এফ, আয়তন হচ্ছে 5, ঘনমাত্রা হচ্ছে 2, এখানে কত মোল হলো? 10 মোল। তার মানে দুইটা দ্রবণের কিন্তু আমাদের এখন মোল সংখ্যা কি বলতো সমান হয়ে গেছে। তাহলে তারা কিন্তু একই উপাদান নিয়ে গঠিত হয়েছিল, তবে তাদের আয়তন এবং ঘনমাত্রা কি ছিল? ভিন্ন ছিল। কিন্তু যখন আমরা মোল সংখ্যা বের করি তখন কিন্তু তাদের মোল সংখ্যা কি হয় বলতো? সেম হয়। তাহলে একই উপাদান নিয়ে গঠিত যাদের আয়তন এবং ঘনমাত্রা ভিন্ন ছিল কিন্তু মোল পরিমাণ সমান হয়, তাদেরকে আমরা পরস্পরে কি বলবো? তুল্য দ্রবণ বলবো। এবং তুল্য দ্রবণটাকে প্রকাশ করার জন্য আমাদের একটা চিহ্ন আছে, এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট। এই চিহ্নটাকে বলা হয় ইকুয়াল মানে সমান। আর যখন এটা বলবো তখন বলা হবে ইকুইভ্যালেন্ট মানে সমমানের বা সমতুল্য, ঠিক আছে। এবার এই তুল্য দ্রবণ রিলেটেড আমরা একটা সূত্র দেখবো যেটা আমাদের গাণিতিক পাঠের জন্য আমাদের লাগবে। সূত্রগুলো আমরা একটু যদি লক্ষ্য করি, সেটা কি দেখেন তো। আমি যে কোন একটা দ্রবণের তুল্য দ্রবণ বের করতে চাই, এই তুল্য দ্রবণ বের করার জন্য আমাদের যে সূত্রটা সেটা হবে, দেখেন, কোন একটি দ্রবণের আয়তন গুণ ঘনমাত্রা, কোন একটি দ্রবণের আয়তন এবং ঘনমাত্রা গুণ করার পর যে রেজাল্ট আমরা পাবো সেটাকে আমরা রাখবো হচ্ছে মিলিলিটার এককে, এবং ওই দ্রবণের ঘনমাত্রাটা হয়ে যাবে 1 মোলারে সমতুল্য। আবার বলছি, আমাদের কিন্তু লাগবে তুল্য দ্রবণ কিভাবে বের করব? মানে একটা দ্রবণের আয়তন এবং ঘনমাত্রা গুণ করার পর যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে মিলিলিটার রাখবো, এবং ওই দ্রবণের ঘনমাত্রা রাখবো আমরা 1। আর একটা জিনিস জানবো সেটা হচ্ছে 1 মোলের পরিবর্তে আমরা নর্মালি কিন্তু জানি আণবিক ভর, কিন্তু যখন আমরা আয়তন এবং ঘনমাত্রা নিয়ে কাজ করব তখন এই 1 মোলের পরিবর্তে আমরা লিখতে পারবো 1000 মিলিলিটার 1 মোলার, 1000 মিলিলিটার 1 মোলার। তাহলে 2 মোলের পরিবর্তে আমরা তাহলে কি লিখতে পারবো? 2000 মিলিলিটার 1 মোলার। 5 মোল যদি বলি তখন কি লিখবা? তখন তুমি বলবো 5000 মিলিলিটার 1 মোলার। এখানে একটু লক্ষ্য করিও যে আমরা ঘনমাত্রা মানটা কিন্তু 1 মোলার রাখতেছি, কিন্তু পরিবর্তন হচ্ছে কি বলতো? আয়তন। তাহলে আমরা সর্বশেষ শেষ করে দিচ্ছি, কোন একটা দ্রবণের তুল্য দ্রবণের মান যদি আমরা বের করতে যাই, সূত্র হচ্ছে আয়তন গুণ ঘনমাত্রা, যার মানটা হবে মিলিটার এককে, এবং ঘনমাত্রা 1 মোলার, এটা ফিক্সড। আর 1 মোলার পরিবর্তে আমরা লিখতে পারবো 1000 মিলিলিটার 1 মোলার। 2 মোলার পরিবর্তে তাহলে আমরা কি লিখতে পারবো? 2000 মিলিলিটার 1 মোলার। 5 মোলার আমরা কি লিখতে পারবো?
পাঞ্জার মেয়েটার হচ্ছে আমাদের ওয়ান মাদার। এই হচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তু।